আসসালামু আলাইকুম। একাডেমিক রিক্যাপ কর্তৃক আয়োজিত বায়োলজি সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা প্রতিদিন প্রায় 20,000 বার শ্বাস প্রশ্বাস নিই। তার নেপথ্যের যে বিজ্ঞানটা সেটাকে তোমরা সবাই জানো। চলো আজকে আমরা সেটা জানারই চেষ্টা করি। এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের জুলজি বইয়ের চ্যাপ্টার 5। তো সেই চ্যাপ্টারের নামটা কি? মানব শ্বসনতন্ত্র, অর্থাৎ মানব শারীরতত্ত্বের শ্বসন ও শ্বাসক্রিয়া। আচ্ছা, তাহলে আমাদের জানতে হবে প্রথমেই শ্বসন কাকে বলে। কি জানতে হবে? শ্বসন। শ্বসন কাকে বলে? শ্বসনের সংজ্ঞায় বলা হয়েছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বা যে প্রক্রিয়ায় প্রাণী কি করে, উদ্ভিদ থেকে অক্সিজেন নিয়ে তার যে খাদ্য সেই খাদ্যকে জারিত করে তার স্থিতিশক্তিকে কি করবে, গতিশক্তি এবং তাপে রূপান্তরিত করবে, এবং উপজাত হিসেবে কি করবে, উপজাত হিসেবে সে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করবে। তো সেটাকে আমরা কি বলতেছি? শ্বসন। আচ্ছা, তাহলে শ্বসন যেই তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে সেটাকে বলবো কি? সেটাকে বলবো আমরা শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র। আচ্ছা, এবার আমরা দেখি যে একটা শ্বসনতন্ত্রে বা মানব শ্বসনতন্ত্রে আমাদের কি কি উপাদান আছে বা কি কি নিয়ে আমাদের মানব শ্বসনতন্ত্র গঠিত। মানব শ্বসনতন্ত্র 3টা পার্ট নিয়ে গঠিত। একটা পার্ট হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। সেটা কি? বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে আছে হচ্ছে আমাদের নাক এবং স্বরযন্ত্র। তারপরের পার্ট হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। কি অঞ্চল? বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহনের অঞ্চলে আছে হচ্ছে ট্রাকিয়া এবং ব্রঙ্কাস। বায়ু পরিবহন অঞ্চলে কি পাই আমরা? ট্রাকিয়া এবং ব্রঙ্কাস। আচ্ছা, তার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে শ্বসন অঞ্চল। কি অঞ্চল? শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলে কি কি পাবো? শ্বসন অঞ্চলে পাবো আমরা হচ্ছে আমাদের শ্বসন ব্রঙ্কিউল, তারপরে পাবো হচ্ছে আমাদের অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, আর হচ্ছে অ্যালভিওলাস। তোমরা সবাই ইতিমধ্যে জেনে থাকবে যে অ্যালভিওলাস হচ্ছে আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসের গঠন ও কাজের একক। আচ্ছা, আমাদের তাহলে এই মানব শ্বসনতন্ত্রের আমরা কি কি পার্ট পেলাম, কি কি অংশ পেলাম? একটা পেলাম হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, যে অঞ্চলে কি হয়, বায়ু গৃহীত হয় এবং বায়ু ত্যাগ হয়। আরেকটা পেলাম হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, যেখানে বায়ু পরিবাহিত হয়। আরেকটা হচ্ছে পেলাম সেটা হচ্ছে শ্বসন অঞ্চল, যেখানে শ্বসন হয় বলতে মানে বহিঃশ্বসন হয়, মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এগুলো আস্তে আস্তে বিস্তারিত জানবো। প্রথমে আমরা যদি দেখি যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে আমরা পাই নাকের আবার বিভিন্ন পার্ট আছে, আমরা সেই বিভিন্ন পার্টগুলো দেখব। প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে নাকের ছিদ্র বা নাসারন্ধ্র। কি পাই? আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি। প্রথমেই পাবো আমরা নাসারন্ধ্র। নাসা মানে হচ্ছে নাক, রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, মানে হচ্ছে নাকের ছিদ্র। নাসারন্ধ্র কয়টি? নাসারন্ধ্র 2টি। তো এখন নাক হচ্ছে একটি, নাসারন্ধ্র 2টি কেন? কারণ হচ্ছে আমাদের নাকের মধ্যে থাকে হচ্ছে একটা নেজাল সেপ্টাম অথবা ব্যবধায়ক। কি থাকে? নেজাল সেপ্টাম থাকার কারণে আমাদের নাসারন্ধ্র কি, সম্মুখ নাসারন্ধ্র কি, 2টা। তাহলে প্রথমেই পাবো আমরা সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্রের কাজ কি? বাতাস প্রবেশ করানো এবং বাতাস বের করে দেওয়া, সেটাই তো। আচ্ছা, তারপরে সম্মুখ নাসারন্ধ্রের পরে আমরা পাবো হচ্ছে ভেস্টিবিউল। তারপরে কি পাবো? ভেস্টিবিউল কি?
ভেস্টিবিউল হচ্ছে তুমি যদি তোমার নাকে হাত দাও তাহলে দেখবে লোম জাতীয় অনেক জিনিস পাবে তোমার নাকের ভিতরে। তো যেই জায়গায় ওই লোম জাতীয় জিনিসগুলো থাকবে এবং যেটার প্রাচীরে ওই লোম জাতীয় জিনিসগুলো থাকবে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল। আচ্ছা, তাহলে এই ভেস্টিবিউলের কাজটা কি? এই যে লোমগুলো আছে সেগুলো তো আল্লাহ তাআলা এমনি এমনি দেয়নি, অবশ্যই কোনো কারণ দিয়েছে। আমরা যেই শ্বাসটা মানে যেই বায়ুটা আমরা গ্রহণ করি সেই বায়ু একদম তো পরিশুদ্ধ না, সে বায়ুতে অনেক ধুলোবালি থাকে, জীবাণু থাকে। এই ধুলোবালি এবং জীবাণুকে সে একটা ফিল্টারের মতো কাজ করে, ছাঁকনির মতো কাজ করে আর কি। তাহলে সেই লোমটা কিসের মতো কাজ করতেছে? একটা ছাঁকনির মতো কাজ করতেছে। আচ্ছা, এটা হচ্ছে ভেস্টিবুলের কাজ। ভেস্টিবুলের পরে আমরা পাবো হচ্ছে নাসা গহ্বর। কি পাবো আমরা? নাসা গহ্বর। আচ্ছা, নাসা গহ্বর কি? নাকের রন্ধ্র গেল, তারপরে ভেস্টিবিউল গেল, ভেস্টিবিউলের পরে যে গহ্বরটা সেটাকে বলবো আমরা হচ্ছে নাসা গহ্বর। আচ্ছা, নাসা গহ্বরে কি কি আছে? নাসা গহ্বরের প্রাচীরে আমরা পাবো হচ্ছে মিউকাস। কি পাবো? মিউকাস। এবং তার সাথে পাবো হচ্ছে আমরা অলফ্যাক্টরি কোষ। তাহলে কি কি পেলাম? মিউকাস পেলাম, অলফ্যাক্টরি কোষ পেলাম। তাহলে এগুলোর কাজও কি হবে? মিউকাস একটা আঠালো আঠালো পদার্থ, তো কোনো একটা জীবাণু বা কোনো একটা ধুলোবালি যদি চলে আসে তাহলে সেটা কি করবে? এই মিউকাস আটকে পড়ে যাবে, তারপরে মিউকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, আর হচ্ছে আমাদের অলফ্যাক্টরি কোষ। আমরা এই যে কোনো একটা জায়গায় গেলে কোনো একটা দুর্গন্ধ, ওহ কি দুর্গন্ধ, সেখানে আমরা যাই না। আচ্ছা, কেন যাই না? আমরা সেই ঘ্রাণটা নিতে পারি যে এটা সুগন্ধ না এটা দুর্গন্ধ। তাহলে এই ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে বা এই ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করার ক্ষেত্রে সাহায্য করে কে? এই অলফ্যাক্টরি কোষ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে নাকের গেল, নাকের কয়টা পার্ট গেল? 3টে পার্ট গেল। এবার সম্মুখ নাসারন্ধ্র যেহেতু আছে তাহলে অবশ্যই পশ্চাৎ নাসারন্ধ্র থাকবে। তারপরে পার্ট হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রের একটা নামও আছে। কি আছে? আরেকটা স্পেশাল নাম আছে। কি নাম? সেটা হচ্ছে কোয়ানা। তাহলে যদি বলে যে কোনটি নাসারন্ধ্রের পার্ট, কোনটি নাকের পার্ট অথবা কোনটি শ্বসনতন্ত্রের পার্ট, যদি অপশনে দেখো কোয়ানা, তাহলে বলবে যে কোয়ানা কই থেকে আসলো? তাহলে কোয়ানা আর কিছুই না, কোয়ানা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রের কাজ কি? আবারও সেই বায়ু কি করে? নাসা গহ্বর থেকে ষড়যন্ত্রের দিকে পাঠিয়ে দেয়, যেহেতু একটা রন্ধ্র সেখান দিয়েই পাঠিয়ে দিই। আচ্ছা, তাহলে এইটুকু আমরা দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে ষড়যন্ত্র। কি দেখব? ষড়যন্ত্র। স্বর মানে কি? স্বর মানে হচ্ছে শব্দ। স্বর মানে কি? স্বর মানে হচ্ছে শব্দ। আর যন্ত্র কি? যন্ত্র তো যন্ত্র। তাহলে ষড়যন্ত্র মানে হচ্ছে যেই যন্ত্রের মাধ্যমে শব্দ তৈরি হয় সেটাকে বলবো আমরা ষড়যন্ত্র। আচ্ছা, এই ষড়যন্ত্র কি দিয়ে তৈরি? ষড়যন্ত্র হচ্ছে কতগুলো কার্টিলেজ দিয়ে তৈরি, কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে তৈরি। কি কি কার্টিলেজ আছে? তোমাদের বই দেওয়া আছে যেরকম থাইরয়েড কার্টিলেজ, এরিটিনয়েড কার্টিলেজ, এরিটিনয়েড আর হচ্ছে ক্রাইনয়েড। এই 3টি কার্টিলেজ দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ। তাহলে সবচেয়ে বড় কার্টিলেজ কোনটা? থাইরয়েড কার্টিলেজ। এই থাইরয়েড কার্টিলেজটা কি করে? ষড়যন্ত্রের সম্মুখে অবস্থান করে এবং উঁচু জায়গা হিসেবে অবস্থান করে। একটু উঁচু বা পুরুষদের ক্ষেত্রে একটু উঁচু দেখা যায়, যেরকম এই যে এটা একটু উঁচু দেখা যায়, সেটাকে আবার একটা নামে ডাকা হয় কি? অ্যাডামস অ্যাপল। কি অ্যাপল? অ্যাডামস অ্যাপল। তাহলে অ্যাডামস অ্যাপল আসলে কি? থাইরয়েড কার্টিলেজ। আচ্ছা, এবার এই যে ষড়যন্ত্র অনেকগুলো পেশি আছে এবং 6টি ভোকাল কর্ড দিয়ে গঠিত। কয়টি ভোকাল কর্ড? 6টি ভোকাল কর্ড। 6টি ভোকাল কর্ড নিয়ে ষড়যন্ত্র গঠিত। ষড়যন্ত্রের কাজ কি? ষড়যন্ত্রের 1 নম্বর কাজই হচ্ছে শব্দ তৈরি করা। কখন শব্দ তৈরি করে? যখন ষড়যন্ত্রের পেশিগুলা টান টান অবস্থায় থাকে তখন এই ভোকাল কর্ড কি হয়? কম্পিত হয়। তুমি যখন কথা বলো তখন তুমি নিজের গলায় ধরে দেখবা সেই গলাটা কাঁপতেছে মনে হইতেছে। তাই আসলে এই ভোকাল কর্ড যখন কম্পিত হয় তখনই কি হয়? শব্দ তৈরি হয়। আচ্ছা, এই ষড়যন্ত্রের উপরে একটা জিনিস থাকে, সেটা নাম কি? এপিগ্লটিস। কি থাকে? এপিগ্লটিস। আচ্ছা,
এই এপিগ্লোটিসের কাজ কি, আর এপিগ্লোটিসটা কেনই আল্লাহ তাআলা দিয়েছেন? অবশ্যই কোনো কারণে দিয়েছেন, কোনো কিছুই তো অযথা না। যেমন আমরা কিন্তু নাক দিয়ে আমরা পড়তেছি যে শ্বসনতন্ত্রের গঠন, ওইখানে আমরা নাক থেকে শুরু করতেছি, আমরা কিন্তু মুখ দিয়েও শ্বাস নিতে পারি, ঠিক আছে না? তাহলে আমরা মুখ দিয়ে খাবারও গ্রহণ করি, মুখ দিয়ে আবার শ্বাসও নিই। তো এমন হইতে পারে না যে আমরা খাবার খেলাম সেটা শ্বসনতন্ত্রে চলে গেল, এটা একটা হ্যাজার্ড হয়ে যাবে না? সেই খাদ্য চলে যাবে ফুসফুসে, তো ফুসফুসে তো বাতাস থাকার কথা, তো খাদ্য গেলে সেখানে তো একটা ঝামেলা হয়ে যাবে। তো এই জিনিসটা ঠেকানোর জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? একটা এপিগ্লোটিস দিয়েছেন। সেটা কি করে? ধরো এটা শ্বসনতন্ত্র, তার উপরে একটা পর্দার মতো হিসেবে কাজ করে, ঢাকনার মতো হিসেবে কাজ করে, যার ফলে খাদ্য এইভাবে এসে এই সাইড দিয়ে আমাদের অন্ননালী দিয়ে চলে যায়। তাহলে আমাদের ষড়যন্ত্রের কাজ কি কি আছে? ষড়যন্ত্রের উপরে যে এপিগ্লোটিস আছে তার কাজ হচ্ছে আমাদের কি করা? ঢাকনার মতো কাজ করা, যাতে খাদ্য ষড়যন্ত্রে প্রবেশ না করতে পারে বা শ্বসনতন্ত্রে প্রবেশ না করতে পারে। আচ্ছা, আর ষড়যন্ত্রের মেইন কাজ হচ্ছে শব্দ তৈরি করা। তাহলে এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। এবার আমরা পড়বো হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। আচ্ছা, এটার নাম বায়ু পরিবহন অঞ্চল কেন দেওয়া হলো? তুমি একটা জিনিস মনে রাখবা যে বায়ু গ্রহণ মানে যেখান থেকে গৃহীত হলো এবং যেখানে যে পৌঁছাবে, ওই দুইটার মাঝখানে যে জায়গাটা, সেটা তো সবসময় কি করতেছে? বায়ুকে নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। তাহলে এটা পরিবহন হলো না? তাহলে এই জন্য এটার নাম দিয়েছে বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন, বায়ু পরিবহন অঞ্চল। এখানে আমরা কি কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে ট্রাকিয়া। কি পাবো? ট্রাকিয়া। আর পাবো হচ্ছে ব্রঙ্কাস। আচ্ছা, তাহলে প্রথম আমরা দেখবো হচ্ছে ট্রাকিয়া কি, ট্রাকিয়ার গঠন কি, কি কি আছে। আচ্ছা, ট্রাকিয়া হচ্ছে তোমাদের ষড়যন্ত্রের পরে থোরাসিক 5 ভার্টিপাল লেভেল পর্যন্ত, ষড়যন্ত্রের পর থেকে থোরাসিক 5 মানে হচ্ছে বক্ষ কশেরুকা, 5 নম্বর বক্ষ কশেরুকা পর্যন্ত এটার বিস্তৃতি। এটা কত সেন্টিমিটার? 10 থেকে 12 সেন্টিমিটার, 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, এবং ব্যাস হচ্ছে প্রায় 2 থেকে 2.5 সেন্টিমিটার। তাহলে এটার ব্যাস 2 থেকে 2.5 সেন্টিমিটার এবং লম্বাই হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। আচ্ছা, এটা কি দিয়ে গঠিত? আমাদের ট্রাকিয়ার পেশি আছে, চারদিকে পেশি আছে, যেহেতু তার একটা আবরণ তো আছে। তাহলে তার ভিতরে কি আছে? ট্রাকিয়া তো চুপসে যায় না, ট্রাকিয়া চুপসে যায়? যায় না। কেন যায় না? কারণ তার ভিতরে আছে তরুণাস্থি। কিন্তু তরুণাস্থিটা একটা বিশেষ শেপে আছে। শেপটা কি? শেপটা হচ্ছে সি শেপড। কি শেপ তরুণাস্থি? সি শেপ, মানে হচ্ছে অর্ধ বলয়। এভাবে পুরো বলয় না, এটা হচ্ছে এরকম, এটা পুরো বলয় না, এটা হচ্ছে এরকম, এই যে সি শেপ, অর্ধ বলয়। এই অর্ধ বলয় আকৃতির তরুণাস্থি আছে। কয়টা তরুণাস্থি আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। সি শেপ তরুণাস্থি আছে হচ্ছে 15 থেকে 20টা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ট্রাকিয়া। তারপরে আমরা পড়লাম হচ্ছে ব্রঙ্কাস। কি পড়লাম? ব্রঙ্কাস। এই যে এটা হচ্ছে ট্রাকিয়া, 15 থেকে 20টা সি শেপ কার্টিলেজ, ধরে নাও এটুক। এবার ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়, দুই ভাগে ভাগ হয়ে তৈরি করে কি? ব্রঙ্কাস। কি তৈরি করে? ব্রঙ্কাস। এগুলাকে বলবো আমরা কি? প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে ব্রঙ্কাসটা আসলে কি? ব্রঙ্কাসটা হচ্ছে ট্রাকিয়ার পরবর্তী ভাগে, মানে ট্রাকিয়া পরবর্তীতে ভাগ হয়ে যা তৈরি হয় সেটাকে আমরা বলি ব্রঙ্কাস। ব্রঙ্কাসের কি আছে? কার্টিলেজ আছে, এই জন্য ব্রঙ্কাসও চুপসে যায় না। আচ্ছা, এই সিরিয়ালটা যদি আমরা পড়তে চাই তাহলে প্রথমে হচ্ছে ট্রাকিয়াটা ভেঙে তৈরি হবে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। কি তৈরি হবে? প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস থেকে তৈরি হবে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস। তারপরে হবে টারশিয়ারি ব্রঙ্কাস। তারপরে কি হবে? আমাদের ব্রঙ্কিউল। কি ব্রঙ্কিউল? প্রান্তীয় ব্রঙ্কিউল।
প্রান্তীয় ব্রঙ্কিউল থেকে হবে কি ব্রঙ্কিউল? শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউল থেকে হবে কি? ওই যে অ্যালভিওলাই, সরি অ্যালভিওলার না, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, তারপরে হচ্ছে অ্যালভিওলাই, এই শ্বসন ব্রঙ্কিউলের পরে। আচ্ছা, তাহলে এই যে প্রাইমারি ব্রঙ্কাস, এই প্রাইমারি ব্রঙ্কাস কি? প্রাইমারি ব্রঙ্কাস হচ্ছে আমাদের এই যে ট্রাকিয়া যে দুই ভাগে ভাগ হয়ে যায়। আমাদের ফুসফুস কয়টি? ফুসফুস হচ্ছে দুইটি, একটা ডান ফুসফুস, একটা বাম ফুসফুস। তাহলে এই যে ট্রাকিয়া ভাগ হয়ে ডান ফুসফুস এন্ড বাম ফুসফুসে প্রবেশ করে, এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল, এগুলোকে বলবো আমরা প্রাইমারি ব্রঙ্কাস। এগুলোকে কি বলবো? প্রাইমারি ব্রঙ্কাস। আচ্ছা, এবার এই প্রাইমারি ব্রঙ্কাস ফুসফুসের কোথা দিয়ে প্রবেশ করে বা কোন জায়গা দিয়ে প্রবেশ করে তার একটা বিশেষ নাম আছে, সেটাকে বলবো আমরা হাইলাম। কি বলবো আমরা? হাইলাম। তার মানে হচ্ছে হাইলাম দিয়ে কি করে? ফুসফুসে প্রবেশ করে। আচ্ছা, তাহলে হাইলাম যেহেতু পড়তেছি, তাহলে আমরা আগে ফুসফুস সম্পর্কে একটু জেনে নিই। ফুসফুস, ফুসফুস হচ্ছে মানবদেহের শ্বসন অঙ্গ। মানবদেহের শ্বসন অঙ্গ কি? ফুসফুস। এটা দেখতে কিরকম? এটা দেখতে গোলাপি স্পঞ্জের মতো। আচ্ছা, আমাদের কয়টা ফুসফুস? আমাদের ফুসফুস হচ্ছে দুইটা। কয়টা ফুসফুস? দুইটা। একটা হচ্ছে ডান ফুসফুস, একটা হচ্ছে বাম ফুসফুস। ডান ফুসফুসের ওজন হচ্ছে 625 গ্রাম, আর বাম ফুসফুসের ওজন হচ্ছে 575 গ্রাম। যেহেতু ডান ফুসফুসের ওজন বেশি, তাহলে ডান ফুসফুস তিনটা লোবে বিভক্ত। এভাবেই মানে সে যেহেতু বড়, তাহলে তার লোভ বেশি হবে। তাহলে সে হচ্ছে কয়টা লোবে বিভক্ত? তিনটি লোব, তিনটি লোবে বিভক্ত। আর আমাদের যে বাম ফুসফুস, বাম ফুসফুস ওজনেও কম, তাহলে তার লোভও কম, সে হচ্ছে দুইটা লোবে বিভক্ত। এবার লোবগুলো আবার আবার ভাগ হয়ে সেগমেন্ট তৈরি করে। তাহলে ডান ফুসফুস যেহেতু বড়, তাহলে তার লোবও বেশি, তাহলে তার সেগমেন্টও বেশি। সে হচ্ছে 10টা সেগমেন্ট। কয়টা সেগমেন্ট? 10টা সেগমেন্ট। আর বাম ফুসফুসের কয়টা সেগমেন্ট? 8টা সেগমেন্ট। 8টি সেগমেন্ট। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস পড়বো, হচ্ছে আমাদের যে ফুসফুস, এই ফুসফুসের একটা আবরণী থাকে। কি থাকে? একটা আবরণী, মানে একটা আবরণ দ্বারা ফুসফুস আবৃত থাকে। সেটাকে বলা হচ্ছে প্লুরা। কি দিয়ে আবৃত থাকে? প্লুরা। প্লুরা নামক আবরণী দিয়ে আবৃত থাকে। এই প্লুরা আবার দ্বিস্তরী। কয় স্তরী? দ্বিস্তরী। তাহলে কয়টা স্তর পাবো? দুইটা। দুইটা স্তর, দুইটি স্তর। একটার নাম হচ্ছে ভিসেরাল, ভিসেরাল, একটা নাম হচ্ছে প্যারাইটাল। তাহলে ভিসেরাল প্লুরা আর হচ্ছে প্যারাইটাল প্লুরা। ভিসেরাল প্লুরা আর হচ্ছে প্যারাইটাল প্লুরা। আচ্ছা, এখন কোনটা ভিসেরাল প্লুরা, কোনটা প্যারাইটাল প্লুরা? আমরা যখন অ্যানাটমিতে পড়ি যে কোনো অঙ্গ বা কোনো অঙ্গকে আমরা ভিসেরা বলি, তাহলে ফুসফুসের সাথে বা ফুসফুসের সংলগ্নে যেই পর্দাটা বা যেই লেয়ারটা, সেটাকে বলবো আমরা ভিসেরাল প্লুরা। আর একটু বাইরে যেটা, সেটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। ঠিক আছে? মানে বাইরের দিকে যেটা, সেটা হচ্ছে প্যারাইটাল, আর ফুসফুস সংলগ্ন যেটা, সেটা হচ্ছে ভিসেরাল। এই দুইটার মাঝখানে থাকে এক ধরনের রস। কি থাকে? এক ধরনের রস। কি রস? প্লুরাল ফ্লুইড বা প্লুরাল রস। এই রসের কাজ কি? ফুসফুস কি হচ্ছে? ক্রমাগত সংকোচন প্রসারণ হচ্ছে। তাহলে এই দুই মানে ফুসফুসের আবরণের মধ্যে যদি কোনো ধরনের ফ্লুইড না থাকে, তাহলে কি হবে? ক্রমাগত ঘর্ষণের তৈরি হবে, ক্ষয় হয়ে যেতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা কি দিয়ে দিয়েছেন? আমাদের প্লুরাল ফ্লুইড দিয়ে দিয়েছেন, যাতে ঘর্ষণটা মসৃণ হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়তেছিলাম হচ্ছে ডান ফুসফুসের সেগমেন্ট হচ্ছে কয়টা? ডান ফুসফুসের লোব, লোব হচ্ছে তিনটা। এটা হচ্ছে ডান, ডানের লোব তিনটা, সেগমেন্ট 10। আর বামের হচ্ছে লোব দুইটা, সেগমেন্ট 8। আচ্ছা, তাহলে আমরা দেখেছিলাম যে ট্রাকিয়া, ট্রাকিয়া কি করে? ধরো এটা ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া, ট্রাকিয়া প্রথম যাবে ডান ফুসফুসে, বাম ফুসফুসে। তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি ব্রঙ্কাস। ডান ফুসফুসে বাম ফুসফুসে গেল, এটাকে বলবো আমরা প্রাইমারি ব্রঙ্কাস। এবার ডান ফুসফুসের যে লোবে গেল, সেটাকে বলবো আমরা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। মানে প্রাইমারি ব্রঙ্কাসটা আবার ভাগ হয়ে কি হবে? ডান ফুসফুসের তিনটা লোবে যাবে, তাহলে সেটাকে বলবো আমরা সেকেন্ডারি, সেকেন্ডারি ব্রঙ্কাস,
সেকেন্ডারি ব্রঙ্কাস, বা সেটা কোথায় গিয়েছে, লোবে গিয়েছে, সেজন্য আমরা সেটাকে বলতে পারি লোবার ব্রঙ্কাস। আচ্ছা, এবার লোবার ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে কই যায়, প্রত্যেকটা সেগমেন্টে যায়, তাহলে সেটাকে কি বলবো আমরা, সেকেন্ডারির পরে কি হবে, টারশিয়ারি। টারশিয়ারি ব্রঙ্কাস, অথবা যে সেটা যেহেতু নাম সেগমেন্ট, তাহলে আমরা বলতে পারি সেগমেন্টাল ব্রঙ্কাস। কি বলবো, সেগমেন্টাল ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস। আচ্ছা, তাহলে এই তো বুঝলা ব্রঙ্কাস কি কি আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এই টারশিয়ারি এই জায়গায় যায়। আচ্ছা, এবার এই জায়গার পরে কি হয়, ব্রঙ্কাস পরিণত হয় ব্রঙ্কিওলে। কি পরিণত হয়, ব্রঙ্কিওলে। ব্রঙ্কিওলটা কি, ব্রঙ্কিওলটা হচ্ছে একটা রক্তনালিকার মতো ছোট ছোট চিকন, সেটা হচ্ছে আমাদের ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলে কি থাকে না, কোনো ধরনের কার্টিলেজ থাকে না, কার্টিলেজ বা তরুণাস্থি থাকে না, এই জন্য তারা কি যায়, চুপসে যেতে পারে। যেহেতু তাদের কার্টিলেজ নাই, তাহলে চুপসে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ব্রঙ্কিওল চুপসে যেতে পারে। ব্রঙ্কিওল কয় ধরনের আছে, দুই ধরনের, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। আচ্ছা, ব্রঙ্কিওল পড়া শেষ। এবার আমরা দেখবো হচ্ছে ফুসফুসের হাইলাম। কি দেখব, ফুসফুসের হাইলাম। হাইলাম কেন বলে, হাইলামকে তুমি ধরতে পারো একটা দরজার মতো। কিসের মতো, একটা দরজা। একটা দরজা দিয়ে কি হয়, কিছু জিনিস বের হয়, কিছু জিনিস ভিতরে প্রবেশ করে। ঠিক তেমনি হাইলাম দিয়ে আমরা প্রথমেই দেখলাম প্রবেশ, কি কি প্রবেশ করছে দেখো তো। প্রথমেই প্রবেশ করছে হচ্ছে আমাদের প্রাইমারি ব্রঙ্কাস, একটা ট্রাকিয়া দুই ভাগে ভাগ হলো, ভাগ হয়ে দুইটা লাংসে প্রবেশ করলো, তাহলে যেই জায়গায় প্রবেশ করলো সেটাকে বলছি হাইলাম। তাহলে ব্রঙ্কাস প্রবেশ করছে, তাই তো, তাহলে আমরা বলতে পারি ব্রঙ্কাস। এবার ফুসফুসের কি ব্লাড সাপ্লাই লাগবে না, মানে রক্ত সঞ্চালন লাগবে না, রক্ত লাগবে না তার, তাহলে রক্ত দেয় কে, ধমনী। কি ধমনী, ফুসফুসীয় ধমনী। তাহলে প্রবেশ করবে কি, ধমনী। তাহলে এই দুইটা জিনিস হাইলাম দিয়ে প্রবেশ করবে। তো আমি বলছি কি যে সেটা একটা দরজা, মানে কিছু জিনিস প্রবেশ করবে, কিছু জিনিস আবার বের হয়ে আসবে। তাহলে যেহেতু ধমনী প্রবেশ করছে, তাহলে কি বের হয়ে আসবে, সে ড্রেন করে শিরা বের হয়ে আসবে। আচ্ছা, এবার বের হয়ে আসবে কি, শিরা, সাথে কি বের হবে, লসিকা। কি আসবে, লসিকা। আচ্ছা, তাহলে ব্রঙ্কাস ধমনী ভিতরে প্রবেশ করলো, শিরা লসিকা বাইরে বেরিয়ে আসলো, কিসের মাধ্যমে, হাইলামের মাধ্যমে। আচ্ছা, এবার এই ব্রঙ্কাস ধমনী শিরা লসিকা, ব্রঙ্কাস ধমনী আর হচ্ছে লসিকা, এই তিনটা, এবং সাথে হচ্ছে ঘন যোজক টিস্যু, সাথে হচ্ছে কি ঘন যোজক টিস্যু, এই তিনটা জিনিস একসাথে মিলে, সরি চারটা জিনিস একসাথে মিলে। আচ্ছা, আজান করতেছে, আজানটা শেষ। আচ্ছা, আজানের বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। আমরা পড়তেছিলাম হচ্ছে হাইলাম। তাহলে আমরা দেখলাম যে ব্রঙ্কাস, ধমনী, লসিকা আর হচ্ছে ঘন যোজক টিস্যু, এই চারটা জিনিস মিলে তৈরি করে হচ্ছে পালমোনারি রুট অথবা পালমোনারি মূল। কি তৈরি করে, পালমোনারি মূল। এই পালমোনারি মূলের সাহায্যে আমাদের যে ফুসফুস, সেই দুইটা ফুসফুস ঝুলে থাকে। বুঝতে পারছো, তাহলে আমাদের দুইটা ফুসফুস ঝুলে থাকে কিসের মাধ্যমে, পালমোনারি মূলের মাধ্যমে। কি দিয়ে তৈরি হয়, ব্রঙ্কাস, ধমনী, লসিকা, যোজক টিস্যু। এরা কি, এরা হচ্ছে হাইলাম দিয়ে প্রবেশ করে। হাইলাম কি, হাইলাম হচ্ছে একটা দরজার মতো। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা দেখব হচ্ছে ফুসফুস ও গঠন, ফুসফুসের গঠন, ফুসফুসের গঠন ও কাজের একক। কি, অ্যালভিওলাই, অ্যালভিওলাস, এক বহুবচন অ্যালভিওলাই যেটাকে বলে আর কি। আচ্ছা, তাহলে ফুসফুসের গঠন ও কাজের একক হচ্ছে অ্যালভিওলাস। এবার এই অ্যালভিওলাস সম্পর্কে আমরা কিছু পড়ব।
দেখি আমরা অ্যালভিওলাস আমরা সম্পর্কে আমরা কিছু পড়ি। অ্যালভিওলাস কি? প্রথমেই বললাম যে গঠন ও কাজের একক। অ্যালভিওলাসের ব্যাস, অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 2 মিলিমিটার। অ্যালভিওলাসের যে পুরুত্ব, সেই পুরুত্ব হচ্ছে 2 মাইক্রোমিটার। সরি, 2 না, 0.2 মাইক্রোমিটার, 0.2 মিলিমিটার, 0.2 মাইক্রোমিটার। আচ্ছা, এবার অ্যালভিওলাস যেহেতু গঠন ও কাজের একক, তো প্রত্যেকটা বয়সে অ্যালভিওলাসের সংখ্যাটা ভ্যারি করবে। মানে যে ছোট বাচ্চা তার লাংসে যে সংখ্যক অ্যালভিওলাস থাকবে, যে প্রাপ্তবয়স্ক তার লাংসে ঠিক সেই পরিমাণ কি হবে না, অ্যালভিওলাস থাকবে না। যেরকম নবজাতক যে শিশু, তার ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা হচ্ছে 20 মিলিয়ন। এই সংখ্যাগুলো মনে রাখবে, এই সংখ্যাগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 8 বছর বয়সে হচ্ছে 300 মিলিয়ন, আর প্রাপ্তবয়স্ক 480 মিলিয়ন। আচ্ছা, এবার আমরা যে পড়তেছি যে শ্বসন মানে কি? শ্বসন হচ্ছে 2টা ভাগ। শ্বসনের কয়টা ভাগ? শ্বসনের 2টা ভাগ, মানে 2 ভাবে শ্বসন হয়। একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। কি বলতেছি আমরা? বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। এগুলো আবার কি? আচ্ছা, দেখি আমরা এগুলো কি। শ্বসনের যদি A to Z আমরা জানতে চাই, তাহলে প্রথম দেখব শ্বসন মানে কি। গ্যাসের আদান প্রদান। পরিবেশ থেকে বায়ু কোথায় যাবে? ফুসফুস। ফুসফুস থেকে যাবে রক্ত থেকে যাবে কোষ। আলটিমেট ডেস্টিনেশন তো কোষ। তাহলে এই পরিবেশ থেকে রক্ত এই পর্যন্ত যদি আসে, ধরো পরিবেশে অক্সিজেন আছে, সেই অক্সিজেন রক্তে পাঠাবে, এবং রক্তে যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশে পাঠাবে। কিসের মাধ্যমে? এই ফুসফুসের মাধ্যমে। আচ্ছা, তাহলে এই যে পরিবেশ আর রক্ত, তার মধ্যে কি গ্যাসের আদান প্রদান হচ্ছে না? হচ্ছে। এই আদান প্রদান যে হচ্ছে, এখানে যে শ্বসন ঘটছে, সেটাকে আমরা বলবো বহিঃশ্বসন। এবার রক্তে যেই অক্সিজেনটা পরিবেশ থেকে আসলো, সেই অক্সিজেন যাচ্ছে হচ্ছে কোষে যে তৈরি করতেছে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড আবার যাচ্ছে রক্তে। তাহলে এখানে কোষ আর রক্তের মধ্যে যেই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা হচ্ছে, সেটাও তো একটা শোষণ। সেটাকে আমরা বলতেছি অন্তঃশ্বসন। তাহলে অন্তঃশ্বসন কি, বহিঃশ্বসন কি বুঝছি? যেখানে কোষের ইনভলভমেন্ট আছে সেটাকে বলতেছি অন্তঃশ্বসন, যেখানে পরিবেশের ইনভলভমেন্ট আছে সেখানে বলতেছি বহিঃশ্বসন। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা যে অ্যালভিওলাস পড়তেছিলাম, ধরো এটা একটা অ্যালভিওলাস। এবার এই অ্যালভিওলাসে তো আছে অক্সিজেন, রক্তে আছে কি কার্বন ডাইঅক্সাইড। এবার এই যে অ্যালভিওলাসের সাথে কি ঢুকছিল? ফুসফুসীয় ধমনী। তো এই ফুসফুসীয় ধমনী কি করবে? এই ধমনী থেকে একটা কৈশিক জালিকা তৈরি করবে। কি জালিকা? কৈশিক জালিকা। এই কৈশিক জালিকা থেকে আবার তৈরি হবে ফুসফুসীয় শিরা। আচ্ছা, এই যে কৈশিক জালিকা তৈরি করলো, এই কৈশিক জালিকার এই জায়গার মধ্যে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে না, অক্সিজেন আছে। এই অক্সিজেন কি করবে? ব্যাপন প্রক্রিয়ায় চলে যাবে কৈশিক জালিকায়, এবং কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় চলে আসবে ফুসফুস, মানে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাস থেকে চলে যাবে উল্টা দিক হয়ে একবারে চলে যাবে হচ্ছে নাসারন্ধ্র দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এই যে অ্যালভিওলাস থেকে নাসারন্ধ্র পর্যন্ত আমরা উল্টাভাবে যদি একটা চিত্র আঁকি, তাহলে সেটাকে একটা উল্টানো গাছের মতো দেখা যাবে। বুঝছো? তো সেটাকে আমরা বলতেছি একটা কি, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে শ্বসন ট্রি। বুঝছো? প্রশ্বসন ট্রি অথবা রেসপিরেটরি ট্রি। আচ্ছা, তো এখানে এই যে কৈশিক জালিকা আর অ্যালভিওলাসের মধ্যে যে আদান প্রদানটা হলো, এটা কিভাবে হলো আর অন্য কোথাও কেন খুব একটা বেশি হয় না? কারণ এই জায়গায়
তার অ্যালভিওলাসের যে আবরণী, সেই আবরণীর মধ্যে এক ধরনের বিশেষ সেল থাকে বা বিশেষ কোষ থাকে, সেগুলোর বলে হচ্ছে স্কোয়ামাস কোষ। কি কোষ? স্কোয়ামাস। এই নামটা মনে রাখবা, স্কোয়ামাস। স্কোয়ামাস কোষ। এই স্কোয়ামাস কোষ থাকার কারণে কি হয়, এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা হয়। বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা, এবার অ্যালভিওলাসের আমাদের একটা বিশেষ কোষ আছে, সেটাকে বলা হচ্ছে সেপ্টাল। সেপ্টাল কোষ। সেপ্টাল সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ থেকে রিলিজ হয় হচ্ছে সারফেক্টেন্ট। কি রিলিজ হয়? সারফেক্টেন্ট, যেটা হচ্ছে ডিটারজেন্টের মতো। এই সারফেক্টেন্টের কাজ কি? এই সারফেক্টেন্টের কাজ হচ্ছে, আমাদের যে অ্যালভিওলাস, সে তো পাতলা, অনেক পাতলা, তার চুপসে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সে কি করে, তার পৃষ্ঠটা অনেক বেশি, সারফেস টেনশন অনেক বেশি। তো এই সারফেস টেনশন কমানোর হিসেবে কাজ করে হচ্ছে এই সারফেক্টেন্ট। তো এই সারফেক্টেন্ট যদি না থাকে তাহলে কি হবে, অ্যালভিওলাসগুলো চুপসে যাবে। অ্যালভিওলাস যদি চুপসে যায় তাহলে কি হবে, গ্যাসের কোনো আদান প্রদান হবে না, আলটিমেটলি সে বাঁচবে না। তো এই সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় হচ্ছে 23 সপ্তাহে। কত সপ্তাহ? 23 সপ্তাহে এই সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। এই 23 সপ্তাহে ক্ষরণ শুরু হওয়ার কারণে 24 সপ্তাহের আগ পর্যন্ত কি মনে করা হয় না, মানে অ্যাবর্শনের পারমিশন দেওয়া হয়, মানে গর্ভপাতের পারমিশন দেওয়া হয়। 24 সপ্তাহ হয়ে গেলে মনে করা হয় সে একটা জীবিত প্রাণ, তাকে আর মারা যাবে না। তো 23 সপ্তাহে যেহেতু কি হয়, সারফেক্টেন্টকরণ শুরু হয়, তখন সে কি করে, তার অ্যালভিওলাগুলো ফুলতে থাকে, মানে তার অ্যালভিওলাগুলো আর চুপসে যায় না, শ্বাস প্রশ্বাস চলে ঠিকমতো, তো সে বাঁচতে পারবে। এই জন্য তাকে কি করা যাবে না, আর গর্ভপাত করা যাবে না 24 সপ্তাহের পরে। তাহলে শুরু হয় কোন সপ্তাহে? 23 সপ্তাহে। আর কত সপ্তাহের পরে আর গর্ভপাত করা যায় না? 24 সপ্তাহ। তার মানে তার আগে গর্ভপাত করা লিগাল করা যায়, যদি লিগেল কোনো কজ থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে আমাদের কিছু কোষ আছে ফুসফুসে। ফুসফুসের অ্যালভিওলাস। কি কোষ? অ্যালভিওলাস। ধরো ফুসফুসে কোনো একটা ইনফেকশন হলো, বা কোনো একটা ব্যাকটেরিয়া আসলো, বা কোনো একটা জীবাণু আসলো, তো ওই ফুসফুসের ওই জীবাণুটাকে মারার জন্য তার নিজস্ব কিছু বাহিনী আছে, বা পুলিশ আছে, বা নিরাপত্তা বাহিনী আছে। সেটা বলবো আমরা, নিরাপত্তা বাহিনীকে আমরা কি বলি? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ, যারা কি করে, জীবাণু ধ্বংস করে বা জীবাণুকে খেয়ে ফেলে। তাহলে এটা কই আছে? অ্যালভিওলাসে। তাহলে এটাকে বলবো আমরা অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ কি করে? জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। আচ্ছা, এবার ফুসফুসের কাজ। ফুসফুসের কি কি কাজ আছে? ফুসফুসের কাজের মধ্যে আছে হচ্ছে আমাদের ফুসফুসের কাজের মধ্যে কি কি কাজ হতে পারে? ফুসফুসের কাজ হচ্ছে গ্যাসের আদান প্রদান করা। ফুসফুসের কাজ হচ্ছে অম্ল খারত্ব রক্ষা করা। কিভাবে রক্ষা করে? সে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। তারপরে হচ্ছে ফুসফুসের পানি ভারসাম্য রক্ষা করে, কারণ প্রতিদিন প্রায় 400 থেকে 600 ml পানি এই আমাদের নিঃশ্বাসের মাধ্যমে পেরিয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকের রোডম্যাপে আমরা যা যা পড়তে চেয়েছিলাম আর কি, যে রোডম্যাপ আসলে কেন দেওয়া হয়, এই যে রোডম্যাপটা কেন দেওয়া হয়। তুমি একটা জিনিস পড়তে গেছো, তো তুমি যদি হেফাজতলি পড়তে থাকো তাহলে পড়াটা খুব একটা সুন্দর হয় না, বা পড়াটা গুছানো হয় না। এই জন্য আমরা গুছানো অনুযায়ী পড়ার চেষ্টা করেছি। প্রথমে আমরা মানব শ্বসনতন্ত্রের গঠন ও প্রত্যেকটার কাজ পড়েছি, ফুসফুসের গঠন পড়েছি, ফুসফুসের কাজও পড়লাম, অ্যালভিওলাসের গঠন পড়েছি। এবার বাকি আছে শ্বসন কার্যক্রম আর হচ্ছে প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্যে পার্থক্য। আচ্ছা, শ্বসন কার্যক্রম। তো শ্বসন কার্যক্রম পড়ার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে শ্বসন পেশি। শ্বসন পেশি কাকে বলে? যেসব পেশি শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে, যেসব পেশির কারণে শ্বসন সম্পন্ন হয়, সেগুলোকে শ্বসন পেশি বলে। কয়টা শ্বসন পেশি আসে? দুইটা। একটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল
পেশি, 2 নম্বর হচ্ছে ডায়াফ্রাম। ইন্টারকোস্টাল পেশি, ইন্টারকোস্টাল পেশি কি? ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী, কোস্টাল মানে হচ্ছে রিবস বা আমাদের পরশুকা যেগুলো আছে সেগুলোকে বলা হয় কোস্টাল। তাহলে ইন্টারকোস্টাল মানে হচ্ছে দুইটা রিবসের মধ্যবর্তী যে পেশি সেগুলোকে বলতেছি আমরা ইন্টারকোস্টাল পেশি। আর ডায়াফ্রামকে, ডায়াফ্রাম হচ্ছে আমাদের বক্ষ গহ্বর আর উদর গহ্বর এই দুইটার মাঝখানে যে মাংসালো যে পেশিটা আছে সেটাকে বলতেছি আমরা ডায়াফ্রাম। এই দুইটা পেশির সমন্বয়ে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস সম্পূর্ণ। আচ্ছা, তাহলে শ্বসন কার্যক্রম পড়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন তো আমরা সবাই পড়ে আসছি ছোটবেলা থেকে। ব্যাপন কাকে বলে? কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে কোনো কিছু যাওয়াটাকেই ব্যাপন বলে। আচ্ছা, তাহলে প্রথম আমরা পড়ব হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাস, প্রশ্বাস কিভাবে হয়? আমাদের যখনই প্রশ্বাসের প্রয়োজন হয়, মানে আমাদের যখন সিগন্যাল আসে, সিগন্যাল আসার ফলে কি হয়, আমাদের যে ডায়াফ্রাম আছে ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়, ডায়াফ্রামের সংকোচন ঘটে। ডায়াফ্রামের সংকোচন ঘটলে কি হয়, ডায়াফ্রাম ধরো এটা হচ্ছে তোমার বডি, এটা হচ্ছে তোমার ইন্টারকোস্টাল পেশিগুলো, আর এটা হচ্ছে ডায়াফ্রাম। এবার আর এখানে হচ্ছে লাংস। এবার যদি ডায়াফ্রাম সংকুচিত হয়, মানে মধ্যচ্ছদা সংকুচিত হয়, তাহলে মধ্যচ্ছদা কি নিচের দিকে নেমে আসলো। তাহলে দৈর্ঘ্য বা আর মানে দৈর্ঘ্য অনুযায়ী জায়গাটা বাড়লো না? বাড়লো। এই ডায়াফ্রাম সংকোচনের সাথে সাথেই কি হয়, ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হয়। ওই ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হয় তখন আমাদের পা জটটা উপরের দিকে ওঠে। কোন দিকে ওঠে? উপরের দিকে ওঠে। তাহলে পা জটটা যদি উপরের দিকে ওঠে তাহলে প্রস্থ বরাবরও তার কি জায়গাটা বাড়তেছে, তাহলে দৈর্ঘ্য বরাবর বাড়তেছে, প্রস্থ বরাবর বাড়তেছে। তাহলে ফুসফুস কি একটু বড় হওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা পাচ্ছে না? পাচ্ছে। তাহলে ফুসফুস যখন একটা নির্দিষ্ট জায়গা পাচ্ছে, তাহলে ফুসফুসটা কি হচ্ছে, আগে ছিল, দাঁড়াও একটু মুছে নিই, ফুসফুসটা আগে ছিল এতটুক, যেহেতু সে একটু আরেকটু বেশি জায়গা পেয়েছে সে হয়ে গেছে এতটুক। তাহলে আগে ধরো যদি 50 পরিমাণ গ্যাস থাকতো, তাহলে এখানেও তো 50 পরিমাণ গ্যাসই আছে, কিন্তু তার জায়গা কি হয়েছে, বেড়ে গেছে না? আচ্ছা, আর পরিবেশে যতটুকু ছিল সে তো ততটুকুই আছে, তাহলে জায়গা বেড়ে গেছে, তাহলে গ্যাস আগের পরিমাণই আছে, তাহলে কি হয়ে গেছে, এই জায়গায় চাপটা কমে গেছে না? এই জায়গার তুলনায় এই জায়গায় চাপটা কি কমে গেছে না? জায়গাটা যেহেতু বেড়ে গেছে, তাহলে কি হবে, পরিবেশ থেকে বাতাস চলে আসবে লাংস। ঠিক আছে, যেহেতু জায়গা বড় হয়েছে, গ্যাসের পরিমাণ আগে সেমই ছিল, জায়গাটা বড় হওয়ার কারণে বাইরে থেকে বাতাস এসে সেই বড় জায়গাটা পূরণ করে দিচ্ছে। বুঝতে পারছো কি প্রক্রিয়া আসছে? ব্যাপন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়া হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্রক্রিয়া। বুঝছো অ্যাক্টিভ প্রক্রিয়া কি? কারণ এই প্রক্রিয়াতে হচ্ছে আমাদের মাসেল কাজ করছে, আমাদের শক্তি খরচ হচ্ছে, সেটাকে বলছি আমরা অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেস। তারপরে আমরা দেখব হচ্ছে নিঃশ্বাস। নিঃশ্বাস, নিঃশ্বাসের সময় কি হয়, আমাদের যেই পেশি আছে ডায়াফ্রাম, সে তো সংকুচিত হয়েছে, সংকুচিত হয় নাই। সংকুচিত হওয়ার ফলে সে তো এখন কি করবে, নিঃশ্বাস নেবে। নিঃশ্বাস নেওয়ার সময় সে আর প্রেশার ক্রিয়েট করবে না, সে নিজে আর সংকুচিত হবে না, সংকোচন ছেড়ে দিবে। তাহলে কি হবে, ইলাস্টিসিটির কারণে, পেশির টানের কারণে পেশি আবার আগের জায়গায় চলে আসবে। পেশি যেহেতু আগের জায়গায় চলে আসবে এবং পাঁজর একটা ভার আছে না, পাঁজরের ওই গ্র্যাভিটির কারণে এই পাঁজরটাও তার নিজের জায়গায় চলে আসবে, তার নিজের ভারের কারণে। তো নিজের ভারের কারণে যখন চলে আসলো, আবার পেশি আগের জায়গায় চলে আসলো, তাহলে জায়গাটা আবার আগের মতো হয়ে গেল। তাহলে প্রশ্বাসের সময় লাংসটা ছিল এরকম, তারপরে নিঃশ্বাসের দিকে লাংস আবার হয়ে গেছে এতটুকু ছোট। তাহলে এই জায়গার মধ্যে ছিল ধরো 50, এখন এই জায়গার মধ্যে হয়ে গেছে 50, তাহলে জায়গাটা কি ছোট হয়ে গেছে না? তাহলে এখান থেকে গ্যাস কি করবে, বাইরে বেরিয়ে যাবে, কারণ গ্যাস তো আগে যে জায়গায় ছিল এই এত ছোট জায়গায় তো থাকতে পারবে না, সেজন্য সে কি কম চাপের পরিবেশে চলে যাবে। বুঝতে পারছো? এটাকেই বলছি আমরা নিঃশ্বাস। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের কার্যক্রম। আর আশা করা যায় প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্যে পার্থক্য তোমরা পারবা। এটা একটা অ্যাক্টিভ প্রসেস, ওইটা একটা প্যাসিভ প্রসেস। তো আজকের যেই ক্লাস ছিল, আজকের ক্লাসে আমরা এতটুকুই পড়লাম। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকি জিনিসগুলো পড়তে থাকবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।